এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম দুর্গাপুর থেকে পুরুলিয়ার বড়ন্তি আসার অভিজ্ঞতা। এই পর্বে বলবো বড়ন্তি থেকে গড় পঞ্চকুট যাওয়ার গল্প এবং গড় পঞ্চকুটের কিছু ইতিহাস। এই হচ্ছে মুরাড্ডি স্টেশন। এই লাইন ধরে চলে গেলে সোজা চলে গেলে হচ্ছে মুরাড্ডি স্টেশন। ওই সাইডে চলে যাচ্ছে আসানসোল আর এই সাইডে চলে যাচ্ছে হচ্ছে আদ্রা। এই মুরাড্ডি থেকে আদ্রা যাওয়ার যে লাইনটা, এই লাইনটা পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে গেলেই হচ্ছে গড় পঞ্চকুট পাহাড়টা পড়বে। এইটা না অনেকটা জটিল হয়ে যাবে। এবারে আমিও অ্যাকচুয়ালি রাস্তা জানি না, আমিও ন্যাভিগেশন অন করে নিয়েছি, কিন্তু তারপরে আমি ন্যাভিগেশনে দেখতে পাচ্ছি যে প্রচুর অলিগলি রয়েছে। তাই আপনারা যখন গড় পঞ্চকুট যাবেন তখন ফোনের ন্যাভিগেশনটা অন করে নেবেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই গড় পঞ্চকুট পৌঁছে যাবেন। দুর্গাপুর থেকে প্রায় 83 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা গড় পঞ্চকুট পৌঁছালাম এই মুহূর্তে। আর এই দুর্গাপুর থেকে গড় পঞ্চকুট অবধি টোটাল ডিস্টেন্স কভার করেছি আমরা হচ্ছে 83 কিলোমিটার। 83 থেকে একটু বেশি, মানে 83.7 কিলোমিটারের মতো আমরা ডিস্টেন্স কভার করেছি। আর এতে সময় লেগেছে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা। এবারে ব্যাপার হচ্ছে আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। সকালে ঘর থেকে জাস্ট একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। আর তারপরে বড়ন্তিতে ভেবেছিলাম যে আমরা টিফিন করবো, বাট বড়ন্তিতে এখন এমনই অবস্থা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর বড়ন্তিতে এখন এমনই অবস্থা যে যেহেতু এখন সিজন না, বর্ষাকাল চলছে, প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগছে দেখতে, কিন্তু ওখানে কোনো দোকানপাট সেরকমভাবে নাই। তো তখনও খিদেও পাইনি। আমরা ভাবলাম যে ঠিক আছে একটু এগিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু এগাতে এগাতে আমরা একদমই চলে এসেছি গড় পঞ্চকুট। আর এইখানে এখন আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খিদে। যাই হোক, এইখানে একটা দোকান রয়েছে, এই কল্যাণেশ্বরী হোটেল। এইখানে এই দাদা রান্নাবান্না করছে। আর এইখানে খাওয়ার জায়গাটা হচ্ছে, আপনাদেরকে দেখাই, ঠিক ওইখানে ওই যে স্মৃতি ওখানে বসে রয়েছে হাত পা ছড়িয়ে, ওর অবস্থা আরও শোচনীয় হয়ে গেছে। তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা যাব হচ্ছে এইখানে যে সমস্ত জিনিসগুলো দেখার রয়েছে গড় পঞ্চকুটে, সেই সমস্ত জায়গায় দেখার রয়েছে বলতে এখানে রয়েছে হচ্ছে মেনলি 3-4টে মন্দির রয়েছে, আর পাহাড়ের উপরেও 2টো মন্দির রয়েছে, এই দাদার কাছ থেকেই শুনলাম। আর যেটা আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি আসলেই ডিম ভাত বা মাছ ভাত পেয়ে যাবেন, কিন্তু চিকেন কিন্তু আপনারা চট করে পাবেন না। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে চিকেন কীভাবে পাওয়া যাবে? চিকেন পাওয়া যাবে এখানে, কিন্তু কোনো ব্রয়লার বা পোলট্রির মুরগির কোনো গল্প নাই। এখানে হচ্ছে সব দেশি মুরগি। তাই যারা দেশি মুরগি খেতে ভালোবাসেন তারা এখানে আসলে এখানে আপনারা একটা দেশি মুরগি অর্ডার করতে পারেন। সেই দেশি মুরগির ওনারা ওজন অনুপাতে ওনারা দাম নেবেন, দাম নিয়ে ওনারাই ছাড়িয়ে টাড়িয়ে ওনারা রান্না করে দেবেন এবং সেটাই আপনার পাতে সার্ভ হবে। দেশি মুরগি তো খাবো অবশ্যই, আমি অর্ডার দিয়ে দিয়েছি, তবে সেই খাওয়া দাওয়ার ভিডিও আসবে আগামী পর্বে। এই পর্বে থাকবে শুধুমাত্র আমাদের গড় পঞ্চকুটের বিভিন্ন সাইট সিন বা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের শোভা। খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে যাব হচ্ছে আমরা এখানে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপর যে মন্দির রয়েছে সেই মন্দির দেখতে। ঘড়ি 1 প্লেট ম্যাগি গলাধ্যকরণ করে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ে ওঠার জন্য। গড় পঞ্চকুট পাহাড়ে বেশ অনেকটা কিন্তু হেঁটে যেতে হবে আপনাকে। আর এই মুহূর্তে প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব সুন্দর। উপরে হালকা হালকা মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি নাই কিন্তু মেঘ করে রয়েছে, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। আর যেহেতু চারিদিকটা না পুরো গাছে গাছে ভরা, তো যার জন্য বেশ ঠান্ডা কিন্তু পরিবেশটা, গরমের কোনো ভাব আপনি কিন্তু বুঝতে পারবেন না। আমরা বেশ অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু আমাদের মধ্যে মানে গরম লাগার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, হাঁপানি একটুখানি হচ্ছে ঠিকই, কিন্তু সেটা গরম লাগার কারণে না, আমাদের হাঁটার অভ্যাস নেই সেই কারণে। আর একটা জিনিস আমি এখানে জিজ্ঞেস করলাম, বা এর আগেও আমি বললাম, এখানে শীতকালে অধিকাংশ মানুষ আসে। শীতকালে এইখানে হয়তো জমজমাট থাকে, বাট এই যে বর্ষাকালে এখানে যে পরিবেশ, এই পরিবেশের মানে তুলনা হয় না। একটা যদি ড্রোন থাকতো না আমার, এখানে যে পরিবেশটা উপর থেকে যদি ড্রোন শট নেওয়া যেত অসাম লাগতো। এখানে কিন্তু বেশ অনেকগুলো রাস্তা রয়েছে। দেখুন, আমরা এই সাইডের রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে আসলাম, এসে এই দিকে একটা রাস্তা চলে গেছে, আবার এই সাইডে একটা রাস্তা চলে গেছে। কিন্তু এইখানে দেখুন, এখানে মন্দির লেখাই রয়েছে যে এই রাস্তাটা দিয়ে গেলেই মন্দিরের দিকে যাওয়া যাবে। তো সেই কারণে এখানে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে আপনাকে, আপনি সেইভাবেই
শুধুমাত্র দেখে দেখে এগিয়ে যাবেন। আর এইবারে এইখান থেকে ভিউটা একবার দেখুন, ওই যে পাহাড় দেখা যাচ্ছে আর চারিদিকটা দেখেছেন একদম সবুজে সবুজে পুরো ভরা রয়েছে। আমরা কিন্তু বেশ অনেকটাই উপরে উঠেছি, কিন্তু এতটাই চড়াই না, উঠতে একটু বেগ পেতে হচ্ছে। যাদের পাহাড়ে ওঠার অভ্যাস নাই তাদের কিন্তু বেশ কষ্ট হবে। ওই সাইডে মেঘ ডাকছে, এই পাহাড়ে চট করে ওঠে না, যার জন্য স্মৃতির অবস্থা হয়ে গেছে শোচনীয়। আমার মোটামুটি ওঠার অভ্যাস রয়েছে, তো হাঁপাইনি বললে ভুল হবে, কিন্তু এখনও আরামসে টেনে দিতে পারবো। পুরোটা আমি উঠে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। এখন টেনশন হচ্ছে স্মৃতি উঠতে পারবে কিনা পুরোটা। এবার ও যদি পুরোটা না উঠতে পারে সেই ক্ষেত্রে আমারও প্রবলেম হয়ে যাবে, দেখা যাক। আর বর্ষাকাল তো, যার জন্য না দেখুন এই যে এই সমস্ত জায়গাগুলো হট করে দেখে মনে হচ্ছে কি যে মনে হয় রাস্তা আর নাই, রাস্তা বন্ধ। কিন্তু রাস্তা তো অবশ্যই আছে। যখন এই যে মন্দির মন্দির লেখা রয়েছে, এই যে মন্দিরের সাইন দেওয়া রয়েছে, তখন রাস্তা তো অবশ্যই রয়েছে। কিন্তু মানে বর্ষাকালে এত গাছপালা হয়ে গেছে, যার জন্য দেখে মনে হচ্ছে যে রাস্তা নেই। দেখুন এইখানটা একদম পুরো মনে হচ্ছে কি রাস্তা বন্ধ। আপনাদেরকে দেখাই, এই দেখুন এখানটা পুরো মনে হচ্ছে রাস্তা বন্ধ, কিন্তু এই দেখুন এখান থেকে রাস্তা আছে। আর ওইদিকে ওর অবস্থা। যে সমস্ত মহিলা দর্শক বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো স্পোর্টস শ্যু পরে এই পাহাড়ে চড়বেন। পাহাড় যেহেতু খুব চড়াই এবং পাথুরে, হিল জুতো পরে আসলে আপনাদের অসুবিধা হতে বাধ্য। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে না কুচ গাছ রয়েছে। কুচ কে কে চেনেন? কুচ গাছ যারা 90 দশকের ছেলে মেয়ে, মানে যারা এখন মোটামুটি মিড 30, তারা তো অবশ্যই কুচ চেনেন, কুচ নিয়ে প্রচুর খেলেছেন আমি জানি। এই দেখুন আমার হাতে একটা কুচ রয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে একটা কুচ, এখানে কুচ গাছও প্রচুর রয়েছে। না পিস ওগুলো, এই দেখুন কুচ প্রচুর পড়ে রয়েছে এখানে। গড় পঞ্চকোট পাহাড়ের একদম চূড়ায় আমরা উঠতে পারিনি, না শারীরিক ক্লান্তির জন্য, না অন্য কারণে। সমগ্র কলকাতা তিলোত্তমা কাঁদছে এক 31 বছর বয়সী তরুণীর জন্য। কিছু নরপিশাচ তার দেহটাকে খুবলে খুবলে খেয়েছে। সেই ভয়াবহ স্মৃতি মনের মধ্যে ছিলই। আর এমতো অবস্থায় যখন আমরা পাহাড়ে উঠছিলাম, তখন দেখলাম একদল ছেলেও আমাদের পিছন পেছন উপরে উঠছে। অজান্তেই ভয়টা জাঁকিয়ে বসেছিল মনে। হয়তো ওই ছেলেগুলোর মনে কোনো খারাপ মতলব ছিল না, কিন্তু কথায় আছে না, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখেও ডরায়। আমরা পুরোটা উঠলাম না, অ্যাকচুয়ালি আমার না ঠিক সাহস হলো না, যেহেতু স্মৃতি রয়েছে তো সঙ্গে। আর সত্যি কথা বলতেন এখন পরিস্থিতি খুব একটা ভালো নয়, সেটা আপনারা সবাই কম বেশি জানেন। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমি কালকে অর্থাৎ 14ই আগস্ট আমি একটা লাইভ করেছি। আমি সাধারণত লাইভ কখনো করি না, আমি আজ 2 বছর হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছি, তো আমি লাইভ আজ অবধি কোনো দিন করিনি, কিন্তু কালকে লাইভ করেছি। তার কারণ হচ্ছে আমি জানি রাত্রির 11টার সময় অনেক মানুষই আছেন যারা ঘুমিয়ে পড়েছেন, কেননা দৈনন্দিন কাজকর্মের পরে আর মনে হয় না যে তারা এসে ওই প্রতিবাদ সভায় নিজেদেরকে সামিল করুক, এটা স্বাভাবিক ঘটনা। তো আমি চেয়েছিলাম যে আমার লাইভের থ্রু দিয়েও, বা এরকম অনেক ইউটিউবারই আছেন আমি জানি যে তারা চাইছে তাদের লাইভের থ্রু দিয়ে যে সমস্ত মানুষ সেই মুহূর্তে ঘরে বসে রিল্যাক্স করছেন একটু, বা পরবর্তীতে সেই সমস্ত মানুষের সময় হবে, তারা সেই লাইভে সেই ভিডিওগুলো দেখুক যে কত মেয়ে কাল অর্থাৎ 14 তারিখ প্রতিবাদ সভায় প্রতিবাদ করেছে। আর এই প্রতিবাদটা না খুব করা উচিত ছিল। এই যে আজকে আমি উপরে উঠতে পারলাম না, তার একটা প্রধান কারণ কিন্তু স্মৃতি রয়েছে। আজকে স্মৃতি যদি আমার সঙ্গে না থাকতো, আমি আর সৈকত যদি আসতাম, বা আমার সঙ্গে যদি স্যার আসতো, মানে আশিস স্যার, যার সঙ্গে আমি সাধারণত আসি এই সমস্ত জায়গায়, তাহলে কিন্তু আমি আরামসে উঠে যেতে পারতাম। আমি দেখলাম 3-4টে ছেলে উপরে উঠছে, আর এই মুহূর্তে না এই জায়গাটা পুরো ফাঁকা, বর্ষাকাল তো পুরোটা ফাঁকা। আমার ভয় লাগলো, সত্যি কথা উঠতে ভয় লাগলো, সেই কারণে আমি আর উঠলাম না উপরে। তো যাই হোক, উপরে যে মন্দির দুটো আছে সেই দুটো অবশ্যই আপনাদেরকে দেখাবো, তবে এই ভিডিওতে দেখাতে পারছি না,
দেখাবো হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একদিন। এই বর্ষার মধ্যেই ইচ্ছা আছে আরেকবার গড়পঞ্চকোট আসবো স্যারকে নিয়ে, এসে অবশ্যই এই মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরবো। নেমে যাই নিচে, নিচে গিয়ে নিচে যে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের দুর্গা মন্দির তো দেখাতে পারলাম না, তবে এইখান থেকে পাহাড়ের উপর থেকে একটা সুন্দর ভিউ কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। বর্ষার শুনশান জঙ্গল হলো প্রকৃতির সঙ্গে একদম ঘনিষ্ঠ হওয়ার মতো একটা জায়গা। এখানেই প্রকৃতিকে অনুভব করা যায় সব থেকে বেশি। আর সেই অনুভূতি আপনাদের দেওয়ার জন্যই পরবর্তী দৃশ্যতে কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না। বাড়ি গিয়ে আর শরীর চলবে। নেমে আসলাম আমরা পাহাড় থেকে। পাহাড়ে তো কিছু দেখতে পারলাম না বা দেখাতে পারলাম না আপনাদেরকে, তার জন্য একান্তভাবে দুঃখিত। তো নিচে আছে বেশ কতগুলো মন্দির, সেই মন্দিরগুলো আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন আর সেই সঙ্গে সঙ্গে শুনতে থাকুন মন্দিরের বিভিন্ন পুরনো ইতিহাস। একদা মানভূম অঞ্চলের একটি জমিদারির নাম পঞ্চকোট বা পাঞ্চেত। পঞ্চকোটের নামকরণ সম্পর্কে কয়েকটি অভিমত থাকলেও জোসেফ ডেভিড বেগোলার মতে পাহাড়ের উপরে সর্বমোট 5টি দুর্গ নির্মাণের ফলেই এই নামের সৃষ্টি। পরিত্যক্ত পঞ্চকোট দুর্গে সর্বমোট 5টি প্রবেশদ্বারের নাম উল্লেখিত আছে। সেগুলি হলো আঁকদুয়ার, বাজারমহল দুয়ার, দেশবাদ দুয়ার, খড়িবাড়ি দুয়ার এবং দুয়ারবাদ। পঞ্চকোট পাহাড়ের উপরে ও পাদদেশ স্থানে মন্দিরগুলি দুর্গের পরবর্তী সময়ে নির্মিত। পাহাড়ের উপর পাথর দ্বারা নির্মিত রঘুনাথ মন্দিরটি দুর্গের সঙ্গে সংযুক্ত থাকলেও এটি পৃথকভাবে পাথরের প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। মল্লরাজ রঘুনাথ সিং, যার রাজত্বকাল 1626 থেকে 1656, তার নাম অনুসারে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। অষ্টাদশ শতাব্দীর গোড়ার থেকে পঞ্চকোটের দুর্গ পরিত্যক্ত। পাহাড়ের উপরে বিশাল আয়তন দুর্গের অতি সামান্য অংশই এখন বিদ্যমান রয়েছে। তবে পঞ্চকোট দুর্গের পরিত্যক্ত হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায় না। গড় পঞ্চকোটের বর্গী আক্রমণের ঘটনা সম্পর্কে যে বহুল প্রচলিত জনশ্রুতি রয়েছে সেটা একটা কল্পনা ছাড়া আর কিছুই নয়। তো গড় পঞ্চকোটের ইতিহাস মোটামুটি এরকমই। এখানে বিশেষ কিছু দেখার না থাকলেও অনেক কিছু রয়েছে। মানে কীরকম, এখানে যে যে স্থাপত্যগুলো রয়েছে না সেগুলো সব হচ্ছে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর জঙ্গলের মধ্যে রয়েছে। এইগুলোকে যদি সরকার থেকে ভালোভাবে আবার সংস্কার করে নতুনভাবে কিছু করার চেষ্টা করে তাহলে হয়তো এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে দেখতে। প্রত্যেকটা জায়গা কিন্তু একদম জঙ্গলের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, এবার আর বেশিক্ষণ এখানে কাটাবো না, এবার এখান থেকে বেরিয়ে যাব। আর এরপরে এখানে কল্যাণেশ্বরী মন্দির আছে, কিন্তু আজকে আর কল্যাণেশ্বরী মন্দিরে যাব না। কল্যাণেশ্বরী মন্দিরে জিজ্ঞেস করলাম, তো ওইখানে নিত্য পুজো হয় না, কিন্তু মাঝে মাঝে পুজো হয়। কল্যাণেশ্বরী মন্দিরেও কিন্তু এরকম ধ্বংসাবশেষ অবস্থাতেই রয়েছে, বাট মাঝে মাঝে পুজো হয়। তো আজকে অ্যাকচুয়ালি স্মৃতির অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওর শরীর খুব খারাপ। এবারে এইখান থেকে বেরিয়ে আমাকে অনেকটা রাস্তা যেতে হবে, তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমি বেরিয়ে যাবো। আমি চাইছি যে দিনের আলো থাকতে থাকতে দুর্গাপুর ঢুকে যাব। তো সেই কারণে আর কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকবো না। আর আমি যেহেতু পাহাড়ের উপরে যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দিরেরও কোনো রকম কোনো ফুটেজ নিতে পারিনি। পরবর্তীতে ইচ্ছা আছে যে আবার আমি এখানে আসব, ওই পাহাড়ের ফুটেজ নেব, এবং তখন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকে আপনাদেরকে সেই কল্যাণেশ্বরী মন্দির সম্পর্কে সমস্ত বিশদ জানাবো। যাই হোক, আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না। জানি না ভিডিওটা কেমন হলো, কেননা শরীর খারাপ থাকলে না আর ভিডিও করতে ভালো লাগে না, মনটা আর ভালো লাগে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে আমাদের পাশে থাকবেন। যাই হোক, আজকের ভিডিও শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে গড় পঞ্চকোটে আমরা কি খাওয়া দাওয়া করলাম তার বিস্তারিত ভিডিও নিয়ে। টাটা।